টু পয়েন্ট ডিসক্রিমিনেশন, কাইনেকটেটিক সেন্সেশন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডরসাল কলামের ফাংশন। দেখেন ডরসাল কলামের ট্রেসিংটা কি হবে। আমার বাম হাত বাম পা থেকে যে কোনো একটা জয়েন্ট পজিশন সেন্স আমার স্পাইনাল নার্ভ দিয়ে ঢুকলো, একটা সেন্সিটিভ ফাইবার পোস্টেরিয়র রোড গ্যাংলিয়াতে আসলো, সেখান থেকে ডরসাল হর্নে ঢুকলো বা পোস্টেরিয়র হর্নে ঢুকলো। পোস্টেরিয়র হর্ন থেকে এই ফাইবারটা সোজা উপরের দিকে অ্যাসেন্ড করবে। এই ছবিটা যদি আমি এখানটাতে আঁকি, যে আমার এখান থেকে একটা ডরসাল হর্ন থেকে সেন্সরি ফাইবার এসে পোস্টেরিয়র রোড গ্যাংলিয়াতে আসলো, সেখান থেকে পোস্টেরিয়র হর্নে ঢুকলো, সোজা উপরের দিকে অ্যাসেন্ড করতে থাকলো। আবার এই লেভেলের একটা উপরের দিকে অ্যাসেন্ড করতে থাকলো, আর উপর লেভেল থেকে একটা সেন্স এভাবে এসে উপরের দিকে অ্যাসেন্ড করতে থাকলো। অর্থাৎ ডরসাল কলাম যেই পাশ থেকে উৎপন্ন হবে, অ্যাজ ফর এক্সাম্পল আমার লেফট সাইডের এই আঙ্গুলটার থামের জয়েন্ট পজিশন ক্যারি করার সেন্সরি ফাইবারটা স্পাইনাল নার্ভ দিয়ে ঢুকলো, পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে আসলো, সেখান থেকে পোস্টেরিয়র হর্নে গেল, পোস্টেরিয়র হর্ন থেকে সে লেফট সাইডে সোজা উপরের দিকে অ্যাসেন্ড করে ব্রেনে রিচ করে যাবে। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি স্পাইনাল কর্ডে সময় ডরসাল কলাম তার কোনো পজিশন চেঞ্জ করে না, সে সোজা ব্রেনে চলে যায়, তার কোনো সাইড চেঞ্জ করে না। এখন আসেন, আমি স্পাইনাল কর্ডের এই জায়গাটাতে আমি ডরসাল কলামটাকে কেটে দিলাম। তাহলে কি হবে দেখেন, যে লেভেলটাতে আমি কাটলাম তার উপরের ফাংশনসগুলা, এই ফাইবারটার ফাংশন ঠিকই ব্রেনে পৌঁছে যাবে, আপনি ফিল করতে পারবেন। এই ফাইবারের ফাংশনটা এও ব্রেনে পৌঁছে যাবে, এটাও আপনি ফিল করতে পারবেন। প্রবলেমটা হবে আপনি যে লেভেলে কাটলেন ঠিক নিচের সমস্ত ইনফরমেশন, এই ইনফরমেশনটা এখানে আটকে গেল, এগুলো সবগুলো ফাংশন এখানে এসে আটকে যাবে। সো আপনি যেখানে কাটলেন তার নিচ থেকে কোনো সেন্সেশনে আর আপনার ব্রেনে পৌঁছাবে না। কোন সেন্সেশন? জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। ওকে, জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। তাহলে এই সেন্সেশনগুলা আপনার আর ব্রেনে পৌঁছাবে না এবং আপনি ফিল করতে পারবেন না। সো এই জন্যে ডরসাল কলাম যখন আমি স্পাইনাল কর্ডে কাটবো, যেখানে কাটবো তার নিচে বিলো দ্য লেশন আমার জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন সেন্সেশনগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাদেরকে এই ছবির উপরে বেস করে আমি প্রশ্ন করবো, এটা উত্তর দিলে আপনাদের অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। আমি লেফট সাইডে ডরসাল কলাম লেশন করলে আমার শরীরের কোন পাশের সেন্সেশন নষ্ট হবে? আনসার হচ্ছে লেফট সাইড। তার মানে ডরসাল কলামের সেন্সেশন লসের প্রক্রিয়াটা হচ্ছে ইপসিল্যাটারাল। কেন ইপসিল্যাটারাল? ছবি থেকেই দেখেন আমার ট্র্যাকের পাথওয়ে হচ্ছে সে লেফটে ঢুকে লেফটে আসবে, রাইটে ঠিক সেম, সে রাইট দিয়ে ঢুকবে, সোজা উপরে চলে যাবে, রাইটে ঢুকে পিছন দিকে সোজা উপরে চলে যাবে। আমি যদি রাইটে কোনো একটা জায়গায় লেশন করি, এই ফাইবারটা কেটে দেয়, তাহলে আমার রাইট সাইডের সমস্ত ডরসাল কলামের ফাংশন নষ্ট হয়ে যাবে। আমি কনক্লুশনে যাচ্ছি ডরসাল কলাম শরীরের যেই পাশ দিয়ে স্পাইনাল কর্ডে ঢুকবে ঠিক সেম সাইড দিয়ে সোজা উপরের দিকে উঠতে থাকবে, আলটিমেটলি সে ব্রেনে চলে যাবে। উপরে কি হচ্ছে সেটা আপাতত না পড়লেও চলবে। সো আমার তাহলে এখন যেটা দরকার, স্পাইনাল কর্ডে যখনই আমি ডরসাল কলামকে কাটবো, লেশন করব, my function will be lost in same side or ipsilateral manner. কি ফাংশন? জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। এখন আমি চলে যাব, আমার আবার কালার চেঞ্জ হবে। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মধ্যে আমার আরেকটা ইম্পর্টেন্ট ট্র্যাক্ট হচ্ছে অ্যান্টেরিয়র ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট। অ্যান্টেরিয়র প্লাস ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, এই ট্র্যাক্টের ফাংশনস হচ্ছে, আমি মোটা দাগে যদি লিখি তাহলে এটার ফাংশন হচ্ছে টাচ টেম্পারেচার। তাহলে আমাদের অ্যান্টেরিয়র ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের মূল ফাংশন হচ্ছে পেন টাচ টেম্পারেচার। সংক্ষেপে যদি আমি বলি তাহলে পেন টাচ টেম্পারেচার, সেটা আমি নীল কালি দিয়ে ব্যবহার করার চেষ্টা করছি। কি হবে দেখেন পেন টাচ টেম্পারেচার, আমার শরীরের আমার এই বাম হাতের থামের পেন টাচ টেম্পারেচার, এটা আমার বাম হাতের থাম মনে করেন আপনি। এই নীল কালির ফাইবার দিয়ে পেন টাচ টেম্পারেচারটা আমার পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে আসলো, তাহলে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে এসে সেটা আমার পোস্টেরিয়র হর্নে প্রবেশ করলো। কোন সাইড দিয়ে?
লেফট সাইড দিয়ে। লেফট সাইড দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সেটা এই সেগমেন্টেই তার পাশ পরিবর্তন করে ফেলবে, অর্থাৎ সে এন্ট্রি করেছে কিন্তু সেন্সেশন নিচ্ছে লেফট থামের, অর্থাৎ লেফট সাইড অফ দ্য বডির। সে স্পাইনাল কর্ডে প্রবেশ করলো হচ্ছে লেফটে, বাট স্পাইনাল কর্ডে প্রবেশ করার সাথে সাথে সে তার জায়গা পরিবর্তন করে চলে আসলো রাইট সাইডে। রাইট সাইডে এসে সে দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিছু ফাইবার চলে আসবে অ্যান্টেরিয়রলি এবং কিছু ফাইবার চলে যাবে ল্যাটারালি, এবং তারপর এই ফাইবারগুলো অ্যাসেন্ড করবে উপরের দিকে। তাহলে যে ফাইবারটা অ্যান্টেরিয়র পোরশন দিয়ে অ্যাসেন্ড করলো তার নাম হয়ে যাবে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। যে ফাইবারটা ল্যাটারাল পাস দিয়ে অ্যাসেন্ড করলো তার নাম হয়ে যাবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। তাহলে আমি এখানটাতে যদি আমি এই ছবিটা দেখাতে চাই আপনাদের, পেন টেম্পারেচারের ফাইবারটা স্পাইনাল কর্ডে প্রবেশ করে দেখেন এই পাশে চলে আসলো, এই পাশে চলে এসে সে অ্যান্টেরিয়রলি কিছু অ্যাসেন্ড করলো, বাকি ফাইবারটা ল্যাটারাল দিয়ে অ্যাসেন্ড করলো। এই লেভেলের ফাইবারটা দেখেন ঢুকলো, এখানে চলে আসলো ল্যাটারাল, এখান থেকে শুরু হলো অ্যান্টেরিয়র। আমি আর বেশি না আঁকি, এখান থেকে জাস্ট আপনাদেরকে আমি এই দুইটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখেন এখন আমি স্পাইনাল কর্ডের, দিস ইজ দ্য রাইট সাইড, দিস ইজ দ্য লেফট সাইড, রাইট ব্রেন লেফট ব্রেন, এখানে তো দেওয়া আছে। স্পাইনাল কর্ডে আমি এখন রাইট সাইড নীল দাগ দুটা আমি কেটে দিলাম। আমার নীল ফাইবার দুটা হচ্ছে বেসিক্যালি কি অ্যান্টেরিয়র এবং ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, আমি কেটে দিলাম সাইডে। ছবি দেখে বলেন তো বেসিক্যালি এই দুইটা ফাইবার কাটার কারণে রাইট সাইডে কেটেছি আমি, বাট আমার কোন পাশের শরীরের পেইন টাচ টেম্পারেচার নষ্ট হবে? রাইট সাইডের নীল দুইটা ফাইবার কাটার কারণে আমার শরীরের কোন পাশের পেইন টাচ টেম্পারেচার নষ্ট হবে, রাইট অর লেফট? আনসার হচ্ছে লেফট। কারণ কি? কারণ দেখেন এই বাম পাশের সেন্সেশনটাই কিন্তু এ পাশ দিয়ে এসে এ পাশ দিয়ে এসে এদিকে অ্যাসেন্ড করছে। সো আমার রাইট সাইডে বেসিক্যালি যে নীল কালারের ফাইবারগুলো অবস্থান করছে তাদের উৎপন্ন বেসিক্যালি লেফটে, এবং তারা লেফট থেকে সেন্সেশনটা ক্যারি করছিল। এখানে যদি আপনি দেখেন নীল ফাইবার দুটো যখন কেটে দিলাম আমি, নীল ফাইবার দুটো যখন কেটে দিলাম, আলটিমেটলি নীল ফাইবার দুটো উৎপন্ন কিন্তু এখান থেকে। তো আমার বডির পেইন টাচ টেম্পারেচার লস্ট ইন লেফট সাইড, যদিও আমি স্পাইনাল কর্ডে লেশন করেছি রাইটে। সো ইন কেস অফ অ্যান্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, স্পাইনাল কর্ডে যদি আমি লেশন করি, স্পাইনাল কর্ডে যদি আমি কাটি, তাহলে আমি দেখতে পাবো মাই ফাংশন উইল বি লস্ট ইন কন্ট্রাল্যাটারাল সাইড। দ্যাট মিনস আমি রাইটে কাটলে আমার লেফটের ফাংশন নষ্ট হবে, এবং আমি লেফটে কাটলে আমার রাইটের ফাংশন নষ্ট হবে। ওকে, সো এখানে আমি আরেকটা জিনিস এখানে যদি আমি আঁকি এখন, সেটা হচ্ছে ফাইনালি আমি তিনটা ট্র্যাককে এখানে একসাথে যদি লেশন করে দিই, আপনাদেরকে একটা ছবি আমি আঁকি। মনোযোগ দিয়ে ছবিটা খেয়াল করবেন, আমি একটা একটা করে আঁকি। লেফট সাইড অফ দ্য স্পাইনাল কর্ডের কালো ফাইবারটা কেটে দিলাম। আমার কালো ফাইবারটা ছিল হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট বা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্ট অথবা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। সো দেখেন পিরামিডাল ট্র্যাক্ট বা ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যখন আমি স্পাইনাল কর্ডে কাটলাম, স্পাইনাল কর্ডের লেফট সাইডে কালো কালারের পিরামিডাল ট্র্যাক্টটা কাটার জন্য আমার পিরামিডাল ট্র্যাক্টের মোটর ফাংশন লস্ট ইন সেম সাইড, তার মানে লেফট সাইডে আমার মোটর প্যারালাইসিস হবে এবং সেটা আপার মোটর। আবার দেখেন লাল কালারটা ছিল ডরসাল কলাম, লেফটে ডরসাল কলাম কাটার জন্য লস্ট ইন সেম সাইড, অর্থাৎ লেফট সাইডে। কি সেটা? জয়েন্ট পজিশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। বাট আমার লেফট সাইডে যে নীল কালারটা কাটলাম, নীল কালারটা হচ্ছে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, তাহলে মাই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাংশন লেফট সাইডে লস্ট হবে রাইট সাইড, কারণ তাদের হচ্ছে বেসিক্যালি রাইট সাইড। এর সাথে আমরা যে জিনিসগুলো পড়লাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে ট্র্যাক্টের পাথওয়ে এবং ফাইন্ডিংস আমরা যেটা পাবো ট্র্যাক্টের লেশন হলে, যাকে আমরা বলি ব্রাউন সিকোট সিনড্রোম। এখন দেখেন আমরা ব্রাউন সিকোট সিনড্রোম থেকে কি পড়লাম,
সেই জিনিসগুলো দেখিয়ে দিই আপনাদেরকে। ফিচার্স অফ স্পাইনাল হেমিসেকশন, অর্থাৎ একটা স্পাইনাল কর্ড অর্ধেক যদি কাটি, এভাবে যদি কাটি আমরা, তাহলে স্পাইনাল হেমিসেকশনে কি পাবো। সেখানে দেখেন এতক্ষণ ধরে যে জিনিসগুলো বলার চেষ্টা করলাম আপনাদের, সেই জিনিসগুলো এখানটাতে লেখা আছে। সেন্সরি চেঞ্জেসে দেখেন কি হবে, সেম সাইডে কোন কোন সেন্সেশন যাবে। সেম সাইডে সেন্সেশন যাবে, দ্যাট মিনস আমি যদি লেফট কাটি, লেফটে সেন্সেশন নষ্ট হবে ডরসাল কলামের। সেম সাইডে সেন্সেশন নষ্ট হবে ডরসাল কলামের। যেমন দেখেন আপনার এখানে আপনার যেটা হবে দেখেন, ট্রাক্ট অফ গল, ট্রাক্ট অফ বাট একটা নষ্ট হবে, অপোজিট সাইডে তার আনচেঞ্জ থাকবে। হ্যাঁ, মোটর চেঞ্জ কী হবে দেখেন, এক্সটেন্সিভ প্যারালাইসিস অফ দ্য আপার মোটর টাইপ ডিউ টু ড্যামেজ অফ দ্য ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, অপোজিট সাইডে তেমন কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে বিলো দ্য লেশন। সো এখান থেকে আপনি ব্রাউন-সিকার সিনড্রোমটা আশা করি আপনি একবার রিডিং দিলে আপনি এই জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। আপার মোটর লেশন, লোয়ার মোটর নিউরন লেশনের ফাইন্ডিংসটা এটা আপনারা দেখে নেবেন, এটা খুব সহজ একটা পড়া, আপার মোটর লোয়ার মোটর নিউরনের ফাইন্ডিংস। ওকে, এখান থেকে আর তেমন কোনো পড়া নাই। পরীক্ষাতে এটা একবার আসছিল যে কেমিক্যাল স্টিমুলাস, একটু মুখস্থ করে নিতে হবে যে কিছু কেমিক্যাল আছে যারা সরাসরি ফ্রি নার্ভ এন্ডিংকে স্টিমুলেট করতে পারে, এভাবেও প্রশ্নটা আসে। অথবা অন্যভাবে আসে হচ্ছে যে কিছু কেমিক্যাল যারা সরাসরি পেইন ফিল করায়। আনসার হচ্ছে এই কটা, এখানে যে কটা এক্সাম্পল দেওয়া আছে এটা একটু দেখে নেবেন। আর হচ্ছে বডি পেইন মেকানিজমের ক্ষেত্রে তিনটে এক্সাম্পল একটু ইম্পর্টেন্ট। যেমন সেটা হচ্ছে আমরা যখন হাতে ফ্রিকশন করি, আমার এখান থেকে প্রচুর ইপিথেলিয়াম শেড আউট হচ্ছে, কথা বলছি, চা খাচ্ছি, আমার বাক্কাল মিউকাসের অনেক ইপিথেলিয়াম শেড আউট হচ্ছে, হাতের ইপিথেলিয়াম শেড আউট হচ্ছে, আমরা পেইন ফিল করতেছি না, সবসময় কিন্তু ব্যথা পাই না আমরা। ব্যথা না পাওয়ার কারণটা হচ্ছে আমাদের শরীরের ভিতরে কিছু ন্যাচারাল আপনার অ্যান্ড্রোজেনাস অপিওয়েড আপনার থাকে, এই অপিওয়েডগুলোর কারণে আমরা পেইনটা ফিল করি না। সেই অপিওয়েডগুলোর নাম হচ্ছে এনকেফালিন, এন্ডোরফিন এবং ডাইনরফিন। তিনটার নাম একটু দেখে নেবেন। মাসেল টোন সম্পর্কে এই জিনিসটা মাসেল স্পিন্ডল বলার সময় বলে এসেছি, একবার রিডিং পড়লে বুঝতে পারবেন আপনারা। সেরেবেলাম থেকে বেসিক্যালি আপনাদের নিউরো অ্যানাটমি ক্লাসে পড়া হবে। আমার দিক থেকে যেটা হচ্ছে সেরেবেলামের ফাংশনটা একটু দেখে নেবেন আপনি, সেরেবেলামের ফাংশন কি কি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পার্ট 1-এ যেটা আসে, এফসিপিএস পার্ট 1-এ বিসিপিএস এই জায়গাটা খুবই পছন্দ করে, সায়েন্স অফ সেরেবেলার লেশন। একটা সেরেবেলামের লেশনে কী কী সায়েন্স আপনি পাবেন, ডিফেক্ট ইন পোস্টারে কী কী ডিফেক্ট হবে এবং আপনার ভলেন্টারি মুভমেন্টে কী কী চেঞ্জ আসবে, ইনফিনিটি স্টার, এই কয়েকটা কথা 11টা এবং 5টা পয়েন্ট আপনার মনে রাখতে হবে। এখন চলে আসেন হাইপোথ্যালামাস থেকে ইম্পর্টেন্ট কয়েকটা পড়া আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে হাইপোথ্যালামাসের দুইটা জোনে আপনার ভাগ করা হয়, একটা মিডিয়াল জোন, একটা ল্যাটারাল জোন। দুইটা জোনে কিছু নিউক্লিয়াস থাকে, দেখেন নামগুলো কিন্তু আপনার শীটের সামনে নামগুলো দেয়া আছে। হ্যাঁ, মিডিয়াল জোন, ল্যাটারাল জোন। সো পরীক্ষাতে এটা কখনোই আসে না যে মিডিয়াল জোনের কি কি নিউক্লিয়াস, ল্যাটারাল জোনের নিউক্লিয়াস কি, এভাবে পরীক্ষাতে আসে না। আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে নিউক্লিয়াসগুলোর ফাংশন কি কি আছে, কাজ কি কি। হ্যাঁ, পরীক্ষার কাজগুলো পরীক্ষাতে আসে। যেমন এখানে আপনার ফাংশনস অফ হাইপোথ্যালামাস 1 থেকে 7 নম্বর পয়েন্টে ডিটেলস লেখা আছে, এটা একটু রিডিং দিবেন আপনি। এখান থেকে আপনার কোন নিউক্লিয়াসের কি ফাংশন, অটোনমিক কার, এন্ডোক্রাইনে কার কি ভূমিকা, নিউরোসেক্রেশনে কার কি ভূমিকা, এইটা আপনি দেখে নেবেন একবার রিডিং। ফাইনালি পড়াটা আপনি কমপ্লিট করবেন এখানটাতে এসে। ফাইনালি পড়াটা কমপ্লিট করবেন আপনি এখানটাতে এসে। এখানটাতে দেওয়া আছে ইম্পর্টেন্ট নিউক্লিয়াসগুলোর নাম এবং তাদের ফাংশন। আসেন আমরা একটা একটা করে মোটামুটি মুখস্থ করার চেষ্টা করি। সেটাকে দেখেন, সুপ্রপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার এই দুটো আমরা একসাথে পড়বো। কীরকম সেটা আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন আসলে পড়তাম ফিজিওলজি বা এন্ডোক্রাইন, তখন কিন্তু এভাবে আসতো পড়াটা যে আমরা একেবারে মুখস্থের মতো, এডিএইচ এবং অক্সিটোসিন ইজ কাম ফ্রম সুপ্রপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, তাই না? যে এডিএস এন্ড অক্সিটোসিন কাম ফ্রম সুপ্রপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস একসাথে বলে দিতাম। বেসিক্যালি আসলে কথাটা সত্য যে সুপ্রপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার থেকেই এডিএস এবং অক্সিটোসিন আসে, কিন্তু আরেকটু ভালো করে যদি পড়তে যাই আমরা, বেসিক্যালি এডিএইচ, হ্যাঁ, অ্যান্টিডায়ারেটিক হরমোন, বেসিক্যালি কাম ফ্রম সুপ্রপটিক 85%, আর অক্সিটোসিনটা বেসিক্যালি তার মেজর পোর্শন আসবে হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার থেকে। এটাই, বাট আমরা আগে যেটা পড়তাম সেটাও ঠিক, দুই জায়গা থেকে দুইটাই আসে, কিন্তু মেজর পোর্শন অফ এডিএস কাম ফ্রম সুপ্রপটিক অ্যান্ড মেজর পোর্শন অফ অক্সিটোসিন ইজ কাম ফ্রম প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ওকে, আচ্ছা, এবার আসেন প্রিঅপটিক অ্যান্ড অ্যান্টেরিয়র নিউক্লিয়াস এবং পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল নিউক্লিয়াস। এটা মনে রাখার জন্য আমি জাস্ট আপনারা আপনাদের মতো মনে রাখতে পারেন
তবে আমার কাছে মনে হয়েছে যে পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল নিউক্লিয়াস, এটা যদি আপনি এভাবে মনে রাখেন, পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস, সংক্ষেপে যদি জিনিসটাকে এভাবে লিখেন, পিও মানে পোস্টেরিয়র, এলএ মানে ল্যাটারাল নিউক্লিয়াস। পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াস সংক্ষেপে পোলা হয়, আমরা জানি আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে পোলা মানে ছেলেদেরকে বলা হয়ে থাকে। সো দেখেন, একটা ফ্যামিলির মধ্যে ভাই বোন দুজন যখন থাকে, ছেলে এবং মেয়ে, খুব স্বভাবতই আমরা এই জিনিসটা আসলে শুনে আসছি যে ছেলেরা একটু দুষ্ট প্রকৃতির হয়, ঝামেলা করে, মারামারি করে, আপনার ইয়েতে বাহিরে নানা রকম সমস্যার সৃষ্টি করেছে, মেয়েরা মোটামুটি ভালো, আব্বু আম্মুরা কিন্তু তাই বলে। সো এই ক্ষেত্রে মনে রাখার জন্য দেখেন, আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম যখন পড়তে যাব আমরা, ওইখানে আমরা দেখব সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, যত রকম অস্থিরতা আছে, মারামারি, কাটাকাটি, অস্থিরতা, ঝগড়া, সব কিছুর সঙ্গে রিলেটেড হচ্ছে সিম্প্যাথেটিক। আর যত ঠান্ডা, কুল, আরাম, ভালো, সব কিছুর সঙ্গে রিলেটেড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সো ছেলে অস্থির, মারামারি, তাহলে আমরা এখানে কিন্তু বলে দিতেই পারি ছেলেরা হচ্ছে সিম্প্যাথেটিক, এবং অপরদিকে আমরা বলে দিতে পারি মেয়েরা প্যারাসিম্প্যাথেটিক। তার মানে হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল মানে পোলা, পোলা মানে ছেলে, ছেলে মানে সিম্প্যাথেটিক। সো পোস্টেরিয়র এবং ল্যাটারাল নিউক্লিয়াসটা বেসিক্যালি নিয়ন্ত্রণ করবে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে, এবং অপোজিটে প্রিঅপটিক এবং অ্যান্টেরিয়রটা আপনার নিয়ন্ত্রণ করবে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে আমাদের 4টা পড়া হয়ে গেল। এখন আমরা যেটা পড়ব, এখন আমরা এই দুটো একটু পড়ব, ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস এবং মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস। ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস এবং মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস, একটা নিয়ন্ত্রণ ইনিশিয়েট ইটিং, অর্থাৎ ইনক্রিজ দ্য ফুড ইনটেক, দ্যাট মিনস তারা হাঙ্গার সেন্টারকে স্টিমুলেট করবে, এবং মিডিয়াল যেটা তারা আপনার স্যাটাইটি সেন্টারকে স্টিমুলেট করবে। সো এটা মনে রাখার জন্য আমি প্রতি ক্লাসে একটা গল্প বলে থাকি, আপনাদেরকেও বলবো গল্পটা। সেটা হচ্ছে, দেখেন যে স্টুডেন্ট লাইফে যখন আমরা হোস্টেলে থাকতাম, হোস্টেলের রুমের মধ্যে বেসিক্যালি কোনো খাবার স্টক ইউজুয়ালি থাকতো না। হ্যাঁ, আমাদের ইউজুয়ালি স্টকে থাকতো না। আমাদের রাতে 2টা 3টা 1টা যখনই আমাদের খিদা লাগতো, মেডিকেলের চারপাশের যে আমাদের হোটেলগুলো থাকে মেডিকেল এরিয়ার হোস্টেলের চারপাশে, এরা কিন্তু 24 বেসিসে কিন্তু খোলা থাকে, 24/7 বেসিসে খোলা থাকে। সো আমাদের যখন খিদা লাগতো, আমরা তখন যে কাজটা করতাম বেসিক্যালি, সেটা হচ্ছে আমরা খিদা লাগলে বাহিরে চলে যেতাম। হ্যাঁ, বাহির থেকে খেয়ে এসে তারপরে রুমের মধ্যে চুপচাপ করে বসে থাকতাম। তার মানে আমাদের যখন পেট ফাঁকা থাকতো, খিদা লাগতো, তখন আমরা হোস্টেল রুম থেকে ল্যাটারালে, দ্যাট মিনস বাহিরে চলে যেতাম। তার মানে হচ্ছে, দেখেন, ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস এটা হাঙ্গার সেন্টারকে স্টিমুলেট করবে। খিদা লাগছে, আমরা ল্যাটারালে চলে গেলাম বাহিরে, বাহির থেকে খেয়ে দিয়ে যখনই আমাদের ভালো লাগলো, পেট ভর্তি, স্যাটাইটি হয়ে গেলাম, তখন আমরা মিডিয়ালি আবার হোস্টেলের রুমে এসে আমরা বসে পড়লাম। সো দেখেন, এক্সাম্পলটা এখান থেকেও মনে রাখতে পারেন, মিডিয়াল হাইপোথ্যালামিক নিউক্লিয়াস হচ্ছে স্যাটাইটি সেন্টার, এবং ল্যাটারাল হাইপোথ্যালামিক নিউক্লিয়াসটা হচ্ছে আপনার হাঙ্গার। ঠিক এখানে বাকি দুইটা আছে, একটু মনে রেখে দিবেন। অ্যান্টেরিয়রটা হচ্ছে আপনার রেসপন্স টু হিট, এবং পোস্টেরিয়রটা হচ্ছে রেসপন্স টু কোল্ড। এরকম করে আপনার মতো করে এই কটা এক্সাম্পল আপনাকে মনে রাখতে হবে। লিম্বিক সিস্টেমে আসেন। লিম্বিক সিস্টেম থেকে পড়া হচ্ছে লিম্বিক সিস্টেমের কম্পোনেন্ট কি কি আছে, একবার দেখে নিলেন। যে সাবক্যালোসাল জাইরাস, এটা হচ্ছে একটা লিম্বিক সিস্টেমের পার্ট। সিঙ্গুলেট জাইরাস, প্যারাহিপোক্যাম্পাস, হিপোক্যাম্পাস, এগুলো মনে রাখবেন। হিপোক্যাম্পাল, প্যারাহিপোক্যাম্পাল। ফাংশনসটা মনে রাখলেন আপনি, যে এখান থেকে শুধুমাত্র কম্পোনেন্ট এবং ফাংশন, হ্যাঁ, এই কটা জিনিস আপনার জানলেই হবে। বেজাল গ্যাংলিয়া থেকে এটা আপনাদের নিউরো অ্যানাটমি ক্লাসে আপনাদেরকে ডিটেলস বলবে। আমার পক্ষ থেকে স্ট্রাকচারগুলো মনে রাখবেন এবং ফাংশনগুলো মনে রাখবেন। রেটিকুলার ফরমেশনের ক্ষেত্রে শুধু ফাংশনসটা মনে রাখলে হবে, যে স্কেলেটাল টোন রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে, তারপর ভিসেরাল সেন্সেশন নিয়ন্ত্রণ করে, আপনার অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরে কন্ট্রোল আছে। জাস্ট ফাংশনের হেডলাইনগুলো আপনি মনে রাখবেন, যে রেটিকুলার ফরমেশনের কাজ কি কি। এবার চলে আসেন আমাদের সর্বশেষ টপিক হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম পড়লে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। অটোনমিক নার্ভাস সিস্টেম, আমরা এতক্ষণ স্পাইনাল কর্ডের ছবি দিয়ে যেটা দেখলাম, সেটা হচ্ছে আমাদের ভলান্টারি নার্ভাস সিস্টেম, যেটা আমাদের কন্ট্রোলে আছে। মোটর অ্যাক্টিভিটি এবং সেন্সেশন আমরা কিভাবে পাচ্ছি। এটা ছাড়াও আমাদের শরীরের মধ্যে আরেকটা নার্ভাস সিস্টেম এস্টাবলিশ, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। হ্যাঁ, আমাদের আরেকটা সিস্টেম এস্টাবলিশ, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে এরকম, যেমন দেখেন, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি আপনাকে যে আপনার পালস এখন কত, হাত দিয়ে দেখলেন 60, আমি আপনাকে বললাম যে এই মুহূর্তে 60 পালসকে আপনি 120 বানান, আপনি কিন্তু অন্য কোনো অ্যাক্টিভিটি ছাড়া এটা আপনি পারবেন না। আবার বললাম আপনার পালস এখনই 120, এখনই আপনি 80 করেন, 60 করেন, আপনি পারবেন না।
কিন্তু দেখেন আমাদের পালস কিন্তু 60 থেকে 120, 120 থেকে 60 আসা যাওয়া কিন্তু হয় করে, তাই না? সো এই ক্ষেত্রে এই যে আমাদের একটা অন্য একটা নার্ভাস সিস্টেম যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, হ্যাঁ, যে একটা নার্ভাস সিস্টেম যেটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই, তাহলে এটাই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। আবার আমি আপনাকে বললাম যে আপনার এখানে যে ব্লাড ভেসেলসটা আছে, এই ব্লাড ভেসেলটাকে এখন কনস্ট্রিক্ট করেন তো দেখি, একটু আর্টারিওলটাকে একটু কনস্ট্রিক্ট করেন তো, একটু ডাইলেট করেন তো, আপনি পারেন কি না? পারবেন না। সো শরীরের এই যে নার্ভাস সিস্টেম যেটা নিজে থেকে নিয়ন্ত্রিত হয়, আপনার আমার নিয়ন্ত্রণের বাহিরে এই নার্ভ ফাইবারগুলা, এদেরকে বলা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম মূলত দু প্রকার, একটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং 2 নাম্বার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের অপর নাম হচ্ছে থোরাকো লাম্বার এবং প্যারাসিম্প্যাথেটিকের অপর নাম হচ্ছে ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। ক্রেনিওস্যাক্রাল আউটফ্লো। তো সিম্প্যাথেটিকের একটা নাম হচ্ছে থোরাকোলাম্বার এবং প্যারাসিম্প্যাথেটিকের অপর নাম হচ্ছে ক্রেনিওস্যাক্রাল। কেন থোরাকোলাম্বার, কেন ক্রেনিওস্যাক্রাল? এই যে একটি স্পাইনাল কর্ডের ছবি আমি আঁকালাম, এই স্পাইনাল কর্ডের ছবিটা এতক্ষণ আমরা যে করে স্পাইনাল কর্ডের ছবি নিয়ে কাজ করছি তার থেকে একটু ডিফারেন্ট কেন? এতক্ষণ আমাদের স্পাইনাল কর্ডের ছবিতে শুধু ছিল অ্যান্টেরিয়র হর্ন ছিল, পোস্টেরিয়র হর্ন ছিল, বাট এই ছবিতে আমরা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ল্যাটারাল হর্ন। এই ল্যাটারাল হর্নটা আমাদের যে স্পাইনাল কর্ডের টোটাল সেগমেন্ট, সার্ভাইকাল আছে, লাম্বার, ডরসাল, স্যাক্রাল, টোটাল এই লম্বা সেগমেন্টের সব জায়গায় কিন্তু ল্যাটারাল হর্নটা থাকে না, স্পেসিফিক কিছু জায়গাতে ল্যাটারাল হর্নটা থাকে। তার মধ্যে এই ল্যাটারাল হর্নটা থাকে হচ্ছে থোরাসিক 1 থেকে 12, থোরাসিক 1 to 12 থেকে লাম্বার 2 পর্যন্ত আমাদের ল্যাটারাল হর্নটা থাকে। তাহলে কি হয়, এই ল্যাটারাল হর্নটার মধ্যে কিছু স্পেসিফিক আলাদা রকমের নিউরন থাকে, আলাদা নিউরন থাকে, যে নিউরনগুলা আমার যে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র হর্নে যে নিউরনগুলো ছিল, সেল বডিগুলো ছিল, এদের থেকে কেমিক্যালি এবং কাজের দিক থেকে, গুণাগুণগত দিক থেকে একটু আলাদা। আমি আবার বলছি, ল্যাটারাল হর্নে যে নিউরনগুলো অবস্থান করে, এখানেও কিছু নিউরন থাকে অ্যাজ লাইক অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র হর্ন, বাট এখানকার নিউরনগুলা অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র হর্নের থেকে তাদের ক্ষমতার দিক থেকে, গুণাগুণের দিক থেকে, কাজের দিক থেকে আলাদা। এবং এই নিউরনগুলোকে সাধারণত বলা হয়ে থাকে সিম্প্যাথেটিক নিউরন, যারা ল্যাটারাল হর্নে থাকে। এবং এই ল্যাটারাল হর্ন থেকে, স্পাইনাল কর্ড থেকে এদের এক্সনগুলো শরীরের বিভিন্ন জায়গাতে বের হয়, যার কারণে এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অপর নাম হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো। তাহলে থোরাসিক্স 1 থেকে 12 এবং লাম্বার 2 এই পর্যন্ত যে স্পাইনাল সেগমেন্ট, সেই সেগমেন্টের ল্যাটারাল হর্নের মধ্যেই কিছু নিউরন থাকে, যাদেরকে বলবো আমরা সিম্প্যাথেটিক নিউরন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা স্পাইনাল কর্ডের স্পাইনাল নার্ভ ফরমেশনের সময় দেখেছি যে স্পাইনাল নার্ভের অ্যান্টেরিয়র হর্নের নিউরন দিক দিয়ে বের হয় এবং এখানে একটা ডরসাল রুট গ্যাংলিয়া থাকে, হ্যাঁ, এবং এখান থেকে যে আপনার এখানে যে সেন্সরি নার্ভটা থাকবে, সেই সেন্সরি নার্ভটা এই দিক দিয়ে এসে পোস্টেরিয়র হর্নে প্রবেশ করে, স্পাইনাল নার্ভটা ফরমেশন হয়। প্রশ্ন হচ্ছে, সিম্প্যাথেটিক যে নিউরনগুলো তারা কি এদিকে বের হবে, এই দিক দিয়ে বের হবে, নাকি এই পাশ দিয়ে বের হবে? তাহলে সিম্প্যাথেটিক নার্ভের নিউরনগুলো বের হওয়ার জন্য তিনটা রাস্তা আমি আপনাদেরকে বললাম। একটা পোস্টেরিয়র হর্ন দিকে বের হওয়ার সুযোগ আছে, পাশ দিয়ে সরাসরি বের হবে, নাকি সামনে দিয়ে অ্যান্টেরিয়র হর্নের সঙ্গে বের হবে? আনসারটা কি? আনসার হচ্ছে সিম্প্যাথেটিক নিউরনগুলো বের হওয়ার সময় তারা অ্যান্টেরিয়র হর্ন দিয়ে বের হবে। এখানে বেশ কিছু প্রশ্ন আপনাদেরকে আনসার করতে হবে। এই ছবিটার দিকে ফলো করে আমরা একটু দেখেন, এই যে ল্যাটারাল হর্ন থেকে দেখেন আপনি যে এখানকার ল্যাটারাল হর্ন থেকে আপনার সিম্প্যাথেটিক নিউরনটা অ্যান্টেরিয়র রুট দিয়ে আপনার বের হলো, ভেন্ট্রাল রুট দিয়ে বের হলো, ভেন্ট্রাল রুট দিয়ে সে বের হয়ে স্পাইনাল নার্ভে আসলো। সবুজ কালারের যে ট্রেসিং, সেই ট্রেসিংটা ফলো করব আমরা। দেখেন এই যে অ্যান্টেরিয়র ল্যাটারাল হর্ন থেকে সিম্প্যাথেটিক নিউরনটা অ্যান্টেরিয়র হর্ন দিয়ে বের হয়ে স্পাইনাল নার্ভে এসে এখানে একটা আপনারা একটা সাদা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, যার নাম দেওয়া হচ্ছে হোয়াইট রেমাই কমিউনিকেন্স। তার ঠিক পাশে একটু গ্রে কালারের আরেকটা রাস্তা দেখতে পাচ্ছেন, যার নাম দেওয়া হচ্ছে গ্রে রেমাই কমিউনিকেন্স। এবার আপনি দেখেন সবুজ কালারের ট্রেসিংটা স্পাইনাল নার্ভ থেকে সাদা রাস্তা দিয়ে একটা গ্যাংলিয়াতে প্রবেশ করলো। এই গ্যাংলিয়াটা আমাদের এখানটাতে থাকে,
যার নাম হচ্ছে সিম্প্যাথেটিক চেইন, এবং সিম্প্যাথেটিক চেইনের যে গ্যাংলিয়াগুলো সেগুলোর নাম হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। তাহলে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবারটা স্পাইনাল নার্ভ হতে হোয়াইট রেমাই কমিউনিকেন্স দিয়ে একটা গ্যাংলিয়াতে প্রবেশ করলো যার নাম সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে প্রবেশের পরে সে বিভিন্ন সিনাপস করলো ভিতরেই, সিনাপস করে ফাইনালি আরেকটা ফাইবার গ্যাংলিয়া লিপ করে গ্রে রেমাই কমিউনিকেন্স নামক রাস্তাটা দিয়ে আবার স্পাইনাল নার্ভে প্রবেশ করলো। তারপরে সে স্পাইনাল নার্ভের সঙ্গে সঙ্গে সমস্ত শরীরে যেখানে যেখানে প্রয়োজন ব্লাড ভেসেলস, স্কিন, গ্ল্যান্ডস সবখানে সে ডিস্ট্রিবিউটেড হচ্ছে। ছবির দিকে তাকে একটু খেয়াল করেন, যে নার্ভটা প্রবেশ করলো সেই ট্রেসিংটা কিন্তু কোনো ডট ডট দেওয়া নেই, একটা সলিড পিওর একটা লাইন ছিল। এবং যখন সে লিপ করছে তখন দেখেন তার যে আমাদের এখানে ছবিটা কিন্তু আপনার ডটেড দেওয়া। ওকে, তার মানেটা হচ্ছে যে একটা সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার যখন হোয়াইট রেমাই দিয়ে প্রবেশ করে তখন পর্যন্ত তার মাইলিনেশন ইনটেক্ট থাকে, এবং যখন সে স্পাইনাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া লিপ করে স্পাইনাল নার্ভে চলে যায় আবার, তখন তার মাইলিনেশনটা লস্ট হয়ে যায়। এবং আমরা জানি মাইলিনেশনের কালার হচ্ছে হোয়াইটিশ ইয়েলো, এবং এই জন্য দেখেন যেই রাস্তা দিয়ে সবাই প্রবেশ করছে সকলেরই মাইলিনেশন আছে, তার কারণে সেই রাস্তাটা দেখাচ্ছে সাদা। তার মানে হোয়াইট রেমাই কমিউনিকেন্টসের অল ফাইবার্স আর মাইলিনেটেড। এবং ফাইনালি যখন সিম্প্যাথেটিক ফাইবারগুলো গ্যাংলিয়া লিপ করে তার টার্গেট অর্গানের দিকে যাচ্ছে তখন সবাই তার মাইলিনেশন লস্ট হচ্ছে, দে অল আর আনমাইলিনেটেড। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি। নাম্বার 1, সিম্প্যাথেটিক নিউরন গ্যাংলিয়াতে স্পাইনাল কর্ড লিপ করবে ভেন্ট্রাল রুট দিয়ে, ভেন্ট্রাল রুট দিয়ে সে যাবে স্পাইনাল নার্ভে, এসে সে গ্যাংলিয়াতে প্রবেশ করবে হোয়াইট রেমাই কমিউনিকেন্স দিয়ে, এবং তখন পর্যন্ত দে আর দ্য মাইলিনেটেড, যার কারণে হোয়াইট রেমাই কমিউনিকেন্সের কালারটা সাদা। দেন তারা গ্যাংলিয়া থেকে লিপ করবে আবার স্পাইনাল নার্ভে, তখন তারা তাদের দে লস্ট দেয়ার মাইলিনেশন, এবং এই জন্য রাস্তাটার কালার হচ্ছে গ্রে কালার, এবং আলটিমেটলি দে রিচ দেয়ার টার্গেট অর্গান উইথ আনমাইলিনেটেড স্টেটে যাবে, এবং এই জন্য গ্রে রেমাইয়ের আপনি কালারটা গ্রে কালার দেখতে পাচ্ছেন। দিস ইজ দ্য টোটাল ফরমেশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। দেখেন এই জন্য বলতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আপনার থোরাকোলাম্বার প্রি গ্যাংলিয়নিকটা মাইলিনেটেড থাকে, বাট পোস্ট গ্যাংলিয়নিকটা লং এবং আনমাইলিনেটেড থাকবে। ওকে, এখানে পার্থক্যের ছকটা দেওয়া আছে, পার্থক্যের ছকটা দেখে নিব আমরা। এবার চলে আসেন প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকে যত কঠিন করে বললাম, প্যারাসিম্প্যাথেটিকে আপনার অত কিছু নাই। প্যারাসিম্প্যাথেটিকের অপনাম হচ্ছে ক্রেনিও সেক্রাল। কেন ক্রেনিও? এখানে 3, 7, 9, 10, 3, 7, 9 এবং 10 এই 4টা ক্রেনিয়াল নার্ভস, এবং স্যাক্রামের স্যাক্রাল 2, 3 and 4, স্যাক্রাল 2, 3 and 4 এই কটা সেগমেন্ট মিলে, এবং ক্রেনিয়াল নার্ভের 3, 7, 9, 10 মিলে তাদের কিছু আলাদা নিউরন থাকে, তারা এক প্রকার নার্ভাস সিস্টেম তৈরি করে, তার নাম হচ্ছে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ওকে, এই হচ্ছে আমাদের ফরমেশন অফ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন আসেন ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটা আমরা একটু পড়বো। ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সটা পড়লে আমাদের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাংশনটা অনেকখানি পড়া হয়ে যাবে। হ্যাঁ, আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমে ছিলাম, সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আমরা ফরমেশনটা দেখে আসছি অলরেডি, যে সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকোলাম্বার আউটফ্লো, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে ক্রেনিও সেক্রাল, ক্রেনিয়ামের হচ্ছে 3, 7, 9, 10 এবং সেক্রালের S2, 3, 4 সেগমেন্ট। এখন আমরা বেসিক্যালি ফাংশন পড়তে যাচ্ছি। হ্যাঁ, ফাংশন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিকের সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অটোনমিক নার্ভাস সিস্টেমের ফাংশন। অটোনমিক নার্ভাস সিস্টেমের হোল বডি, পা থেকে মাথা পর্যন্ত কি কাজ করে বিষয়টা বুঝে নিলে আসলে আপনাকে কখনো বই থেকে মুখস্থ করতে হবে না। সো আমরা ফার্স্টে সিম্প্যাথেটিকটা দিয়ে শুরু করি। সিম্প্যাথেটিক এই অটোনমিক নার্ভাস সিস্টেমের ফাংশন পড়ার একটা মূলনীতি হচ্ছে sympathetic is the nerve of emergency, and number 2, parasympathetic is the nerve of relax or আরাম। বাংলায় আরাম যদি করেন, আপনি রিল্যাক্সে থাকেন, আরামদায়ক পজিশন, স্লিপিং পজিশন, ঘুমান বা রিল্যাক্সে থাকেন, তখন আপনার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়বে। অর্থাৎ আপনার আরামের জন্য দায়ী হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, এবং যে কোনো অ্যাডভার্স একটা সিচুয়েশন, হ্যাঁ, বা যে কোনো ইমার্জেন্সি,
সাপোজ আপনি যেখানে আছেন আপনার ঘরে এখন আগুন লাগলো, একটা ভূমিকম্প হলো, বা আপনাকে দৌড় দেওয়া লাগবে, পিছনে কুকুর তাড়া করছে, একটা পাগল তাড়া করছে, একটা অ্যাক্সিডেন্ট হলো, তাহলে সব কিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবং যখন আপনি রিল্যাক্সে থাকবেন তখন হচ্ছে আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলি আমরা। দেখেন যে সাপোজ আপনি বাসা থেকে নাস্তা করে বের হয়েছেন, রাস্তায় বের হয়ে আপনি দেখলেন আপনার পিছনে একটা কুকুর আপনাকে খুব ভয়ঙ্করভাবে তাড়া করছে, এবং আপনি দৌড় দিলেন, এবং আপনি যত দৌড়াচ্ছেন তত দেখবেন কুকুরও আপনার পিছনে দৌড়াচ্ছে। এবং একটা সময় আপনি যে পরিমাণ এনার্জি নিয়ে এসছেন, আপনার এটিপি যা ছিল এটিপিগুলো সব শেষ হয়ে যাবে, তখন আপনার আরও দৌড়ানোর জন্য নতুন করে এটিপি তৈরি করতে হবে। তাহলে এই যে ভয়ঙ্কর সিচুয়েশন থেকে একসময় দৌড়াতে দৌড়াতে আপনি পড়ে গেলেন, পরে আপনার স্কিনটা কাটা গেছে, প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে আপনার হাত থেকে, আপনার শরীর থেকে ব্লিডিং হচ্ছে, হ্যাঁ, আপনি উঠে দাঁড়ালেন, একটু রক্ত বন্ধ করার চেষ্টা করলেন, বা আবার দৌড় দিলেন। তাহলে টোটাল সিচুয়েশন থেকে উইথড্র হওয়ার জন্য, আপনি বেঁচে থাকার জন্য যে কটা প্রসেস আপনার শরীরে চলবে, প্রত্যেকটাই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে হবে। এবং এই জিনিসটাকে আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স বলি। ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সে আপনি 10টা পয়েন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই 10টা পয়েন্টে আপনি একটাও না দেখে আপনি আনসার করতে পারবেন শুধু কমন সেন্স থেকে। দেখেন কীরকম ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সে সিম্প্যাথেটিক রেসপন্সটা আসলে কী হয়। দেখেন, আপনি যখন একটু খারাপ সিচুয়েশন, কুকুর থেকে যখন উইথড্র হতে চাচ্ছেন, তখন আপনি চারপাশে দৌড় দিবেন। আপনি রাস্তায় যখন আপনি দৌড়াচ্ছেন, আপনি দেখবেন চারপাশে কিন্তু রিক্সা আসতে পারে, অন্য একটা গাড়ি আসতে পারে, মানুষ থাকতে পারে। তো ওই কলিশন থেকে বাঁচার জন্য আপনাকে খুব ভালো, আপনার একটা ভালো ভিজুয়ালাইজেশন থাকতে হবে। তাহলে আপনার পিপিলটাকে ডাইলেট হবে নাকি কনস্ট্রিক্ট করবে? পিপিল কনস্ট্রিক্ট করলে তো আপনার এরিয়া কমে যাবে। সো আপনি ওই পজিশন থেকে যদি ভালো দেখতে চান দূরের জিনিস, তাহলে আপনার পিপিলটা কি হওয়া লাগবে? ডাইলেট হওয়া লাগবে, এবং আলটিমেটলি আপনার পিপিলটা তখন ডাইলেট হয়ে যাবে। এবং আপনি যখন অতিরিক্ত দৌড়াবেন, আপনার অন্যান্য মাসেল অ্যাক্টিভিটি বাড়বে, তাহলে মাসেলের ব্লাড সাপ্লাই বাড়াতে হবে, অক্সিজেন সাপ্লাই বাড়াতে হবে মাসেল অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য। তো তাহলে আপনার মাসেল অ্যাক্টিভিটি ঠিক রাখার জন্য যদি ব্লাড সাপ্লাই বাড়াতে হয়, বেশি বেশি ব্লাড সার্কুলেশন করতে হবে। বেশি বেশি ব্লাড সার্কুলেশন করলে হার্ট রেটকে আপনার কী করতে হবে? হার্ট রেটকে বাড়াতে হবে। তাহলে যখন দৌড়াবেন আপনি, তখন দেখবেন আপনার হার্টবিটও বেড়ে যাবে, ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, মাসেলের মধ্যে ব্লাড পারফিউশন বাড়বে, মাসেলগুলো আপনার এনার্জি পাবে। সো অতিরিক্ত ব্লাড যখন আপনার মাসেলে যখন সাপ্লাই করবে, তখন আপনার অন্যান্য ভাইটালস অর্গানে কিন্তু ব্লাড সাপ্লাই কমে যাবে। যেমন আপনার জিআইটিতে ব্লাড সাপ্লাই কমে যাবে, আপনার কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যাবে। এই জন্য দেখবেন যখন আমরা খুব বেশি খেলাধুলা করে আসি, অনেকক্ষণ আপনার এক্সারসাইজ করে আসি, দৌড়ে আসি, তখন আমাদের ইউরিনটা কিন্তু কনসেন্ট্রেট হয়ে যায়, ঘন হয়ে যায়। তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই মাসেলে ব্লাড সাপ্লাই দিতে গিয়ে আপনার কিডনির ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ করতে হয়েছে। সো এগুলো সবগুলোই কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে হবে। এবার আপনি দেখেন, আপনি দৌড়াতে দৌড়াতে পড়ে গেলেন, আপনি স্কিন থেকে কেটে গিয়ে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে, তাহলে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য ওই সময় আপনার ব্লিডিং কিন্তু বন্ধ করা লাগবে। আপনার কন্টিনিউয়াস ব্লিডিং যদি হতে থাকে, তাহলে আপনি কিন্তু একসময় হাইপোভলিউমিতে মারা যাবেন। শরীর তখন কি করে? আপনার ব্লিডিং বন্ধ করার দুটো উপায় তখন শরীরের হাতে থাকে। নাম্বার 1, আপনার স্কিনের ব্লাড ভেসেলকে সে কনস্ট্রিক্ট করার চেষ্টা করে, সংকুচিত করার চেষ্টা করে। নাম্বার 2, তার যে কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো থাকে, সেগুলোর প্রোডাকশন আগের চাইতে অনেক গুণে বাড়িয়ে দেয়। তাহলে এই সকল কাজগুলাই করবে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আবার দেখেন আপনি সাথে সাথে আপনার যে অনেক বেশি এটিপি দরকার, এনার্জি দরকার, এবং বডি কী করবে? সাথে সাথে গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশনটা বাড়িয়ে দিবে। ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং গ্লুকোজ নতুন করে এটিপি তৈরি করবে, নতুন করে আপনাকে এনার্জি দিবে, এবং আপনাকে আরও কিছুক্ষণ শক্তি দিয়ে দৌড়াতে সাহায্য করবে। ওকে, এবং আপনার ওই সময়টাতে আপনি যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছেন, এ পাশ থেকে রিক্সা আসছে, ওই পাশ থেকে আরও গাড়ি আসছে, তাহলে আপনার অ্যালার্টনেস, মেন্টাল অ্যালার্টনেসটা কী হওয়া লাগবে? কম হওয়া লাগবে নাকি বেশি হওয়া লাগবে? ডেফিনেটলি আনসার হবে আপনার অ্যালার্টনেসটা অনেক বেশি হতে হবে, নাহলে আপনি কিন্তু ওই সিচুয়েশন থেকে নিজেকে বের করে আনতে পারবেন না। এবং আমাদের মেন্টাল অ্যালার্টনেস যে সিস্টেমের উপর নির্ভর করে, সেটা হচ্ছে রেটিকুলার ফরমেশনের উপরে। সেহেতু রেটিকুলার ফরমেশনের থ্রেশহোল্ডটাকে সে কমিয়ে নিয়ে আসবে। আমি আবার বলছি, রেটিকুলার ফরমেশনের থ্রেশহোল্ডটাকে কমিয়ে নিয়ে আসবে। থ্রেশহোল্ডটাকে কমিয়ে নিয়ে আসার মানে কি? কমাই নিয়ে আসার মানে হচ্ছে আপনি অল্পতে অনেক বেশি অ্যালার্ট থাকবেন। So decrease the threshold of reticular formation, that means reinforcing the alert, আপনার অ্যারাউজাল স্টেট থাকে, খুব অল্পতেই আপনি সংবেদনশীল হয়ে যাবেন। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এবং ওই সময়টাতে আপনার মেন্টাল অ্যাক্টিভিটি কী হওয়া লাগবে? মেন্টাল অ্যাক্টিভিটি অবশ্যই বেশি হওয়া লাগবে। তাহলে এবার আপনি দেখেন, যে কটা ঘটনা আপনি বললেন, প্রত্যেকটার জন্য রেসপন্সিবল হতে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। পিপিল ডাইলেট করবে, হার্টবিট বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে, increase blood flow and active muscle, এবং decrease the blood flow to the other organs that like GIT and kidney. Okay, increase the rate of cellular metabolism, তো অবশ্যই বাড়বে আপনাদের।
তারপরে প্লাজমা গ্লুকোজ এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডের সার্কুলেশনটা আপনাকে বাড়িয়ে দিবে ফর মোর সাপ্লাই অফ দ্য এটিপি অ্যান্ড গিভিং উইথ দ্য মোর এনার্জি, অ্যান্ড গ্লাইকোলাইসিস বাড়বে লিভারের মধ্যে, অলসো ইন দ্য মাসেলস, মাসেল স্ট্রেংথ বাড়বে, threshold কমবে of the reticular formation, that means leading to ultimately reinforcing your alert and arousal state and increase your mental ability. সব কিছুই হবে তাহলে আপনার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে। এবার আসেন পা থেকে মাথা পর্যন্ত সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কীভাবে মনে রাখবো আমরা। ওকে, একটু আগেই দেখলাম পিউপিল। পিউপিলের ক্ষেত্রে আমরা জানি সিম্প্যাথেটিকের চোখটা বড় হয়ে যাবে এবং প্যারাসিম্প্যাথেটিক যখন আমরা ঘুমাই চোখটা ছোট হবে। ওকে, হার্টের ক্ষেত্রে কি হবে? হার্টের ক্ষেত্রে সেম, যখন আমি দৌড়াবো এক্সাইটেড থাকবো, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হবে, ভয়ভীতিতে থাকবো, হার্ট রেট বাড়বে, ব্লাড প্রেশার বাড়বে, এবং যখন আমরা রিল্যাক্স থাকবো তখন কিন্তু পালস রেট কমবে, এটা আমরা জানি। লাংসের ক্ষেত্রে কি হবে দেখেন, লাংসের ক্ষেত্রে যখন আমি রিল্যাক্স থাকবো প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে এবং সিম্প্যাথেটিক বাড়লে ব্রঙ্কো ডাইলেটেশন হবে। ঠিক সেম এখানে এই জিনিসগুলা অন্যান্য অর্গানের বিষয়গুলা দেওয়া আছে। আমি আশা করব আপনারা একবার রিডিং দিলে বুঝতে পারবেন। আমি সংক্ষেপে শুধু ইউরিনারি ব্লাডার এবং হচ্ছে আপনার অন্যান্য ইয়াটা একটু বলি। যেমন হচ্ছে দেখেন ইউরিনেশন, ডেফিকেশন এবং মিকচুরেশন এই দুটো হচ্ছে আরামদায়ক কাজ। আমি আবার বলছি, ডেফিকেশন এবং মিকচুরেশন দুটো হচ্ছে আরামদায়ক কাজ। এটা বুঝতে পারবেন কখনো যদি ডেফিকেশন এবং মিকচুরেশন সিজ হয়ে যায় তখন বুঝতে পারবেন এটা আরামদায়ক নাকি কষ্টদায়ক কাজ। এখন দেখেন ডেফিকেশন এবং মিকচুরেশন হওয়ার জন্য যে কটা প্রসেস হবে, ডেফিকেশন মিকচুরেশন হওয়ার জন্য যে কটা প্রসেস হবে প্রত্যেকটা প্রসেসের জন্য রেসপন্সিবল হবে, যেহেতু আরামদায়ক কাজ সেহেতু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে দেখেন মিকচুরেশনের প্রসেসটা কি? মিকচুরেশনের প্রসেস হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য ডেট্রোসার মাসেল যেটা ব্লাডারে থাকে, অ্যান্ড দেন ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে রিল্যাক্স করতে হবে, তারপর মিকচুরেশন হবে। সো contraction of the detrosal muscle and relaxation of the internal urethral sphincter কোন নার্ভাস সিস্টেম? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এখন মিকচুরেশন না হওয়ার জন্য কি করতে হবে? না হওয়ার জন্য ডেট্রোসাল মাসল যদি রিল্যাক্স হয়ে যায়, স্ফিংটার যদি কন্ট্রাকশন হয়ে যায় তাহলে কিন্তু আর মিকচুরেশন হবে না। তো মিকচুরেশন হওয়াটা যদি প্যারাসিম্প্যাথেটিক হয়, মিকচুরেশন না হওয়া সিম্প্যাথেটিক। সো ডেট্রোসাল মাসল রিল্যাক্সেশন and internal urethral sphincter contraction, sympathetic nervous system। ঠিক এরকম করে বাকি অংশগুলো পড়ে নেবেন আপনারা, আশা করি খুব সহজে বুঝতে পারবেন। নাইস টু নো এই পেজগুলো থেকে আপনি এই জিনিসটা খুব ভালো করে পড়বেন, এটা এফসিবিএস এর জন্য খুব ইম্পর্টেন্ট। কজেস অফ দ্য অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক বাট এক্সটেন্সর প্লান্টার রেসপন্স, এক্সটেন্সর প্লান্টার রেসপন্স, এটা ইনফিনিটি স্টার দিয়ে জিনিসটা পড়ে নেবেন আপনারা। আমি আশা করব আপনারা এইটুকু জিনিস পড়লেই আপনাদের এই শীটটা শেষ হবে এবং আশা করি ভালোভাবে শেষ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভালোভাবে পরীক্ষা দিবেন। আশা করছি হোপফুলি ডিগ্রি আপনাদের সবারই হবে এবং নিজে ভালো থাকবেন, সতর্ক থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।